আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, সবাইকে স্বাগতম জানাচ্ছি টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে। আমি হাবিবুল্লাহ। আজকের ক্লাসে আমরা আলোচনা করব আমাদের ময়মনসিংহ বোর্ড 2024 সালের একটা সৃজনশীল প্রশ্ন আমাদের ইজি ম্যাথ বই থেকে, পরিসংখ্যানের। তো আমরা যদি এখানে খেয়াল করি, এখানে আমরা আলোচনা করব হচ্ছে এই সৃজনশীল প্রশ্নটা। এখানে যদি তুমি একটু ভালো করে দেখো, এখানে আমাদের অনেকগুলা 30 জন শিক্ষার্থীর নির্বাচনী পরীক্ষায় প্রাপ্ত না, অর্থাৎ 30টা সংখ্যা এখানে দেওয়া আছে। আর ক নম্বর প্রশ্নে বলা হচ্ছে 5 শ্রেণী ব্যবধান ধরে শ্রেণী সংখ্যা নির্ণয় করতে হবে। শ্রেণী ব্যবধান কত ধরতে হবে? 5। তার মানে আমরা এখানে শ্রেণী ব্যবধান 5 ধরে শ্রেণী সংখ্যা নির্ণয় করতে হবে। তো শ্রেণী সংখ্যা নির্ণয় করতে গেলে দেখো, শ্রেণী সংখ্যা নির্ণয়ের সূত্র হচ্ছে পরিসর ডিভাইডেড বাই শ্রেণী ব্যবধান। দেখো শ্রেণী সংখ্যা, ঠিক আছে, এই শ্রেণী সংখ্যার সূত্র কি? পরিসর ডিভাইডেড বাই তোমার হচ্ছে শ্রেণী ব্যবধান। শ্রেণী ব্যবধান এটা হচ্ছে সূত্র। এখন এই যে দেখো সূত্রটা এখানে আছে যে পরিসর ডিভাইডেড বাই শ্রেণী ব্যবধান। এখন শ্রেণী ব্যবধান কিন্তু বলেই দিছে 5। শ্রেণী ব্যবধানের মান আমরা পেয়ে গেছি। এখন আমাদের লাগবে পরিসরের মান। তো পরিসরটা আমরা বের করতে হবে। তো পরিসর বের করতে গেলে আমাদের এখানে সর্বোচ্চ মান কত সেই মানটা লাগবে। এখানে সর্বোচ্চ মান 28, আবার এখানে সর্বনিম্ন মান কত 61, সেটাও লাগবে। এবার আমরা পরিসর নির্ণয় করব। পরিসর নির্ণয় করতে গেলে সূত্রটা হচ্ছে সর্বোচ্চ মান বিয়োগ সর্বনিম্ন মান যোগ 1। তো সর্বোচ্চ মান বিয়োগ সর্বনিম্ন মান যোগ 1, 88 থেকে 61 বিয়োগ করলে 27 হয়, 27 সাথে 1 যোগ করলে 28 হয়। তার মানে পরিসরের মান হচ্ছে 28। আশা করি বুঝতে পেরেছো। এবার 5 শ্রেণী ব্যবধান ধরে শ্রেণী সংখ্যা নির্ণয় করতে হবে। শ্রেণী ব্যবধান কত ধরবো? 5 ধরে শ্রেণী সংখ্যা নির্ণয় করব। তো শ্রেণী সংখ্যা কিভাবে নির্ণয় করব? পরিসর ডিভাইডেড বাই শ্রেণী ব্যবধান। পরিসরের মান 28 পাইছি, আর শ্রেণী ব্যবধান প্রশ্নে বলা ছিল 5। 28কে যদি 5 দিয়ে ভাগ করে ফেলি তাহলে কত হয়? 5.6। তো 5.6 কখনো শ্রেণী সংখ্যা হতে পারে না। শ্রেণী সংখ্যা সবসময় একটা পূর্ণ সংখ্যা হয়। আর পূর্ণ সংখ্যা যেহেতু হয়, কখনো দশমিক আসলে তার পরবর্তী সংখ্যাটা নিতে হয়। তার মানে 5.6 মানে 6 হবে আমাদের শ্রেণী সংখ্যা। এটাই হচ্ছে উত্তর। আশা করি বুঝতে পেরেছো। এবার আসো খ নম্বর প্রশ্ন। খ নম্বর প্রশ্নে বলা হচ্ছে এই যে গণসংখ্যা সারণী তৈরি করে আমাদের হচ্ছে কি করতে হবে? মধ্যক নির্ণয় করতে হবে। এই যে টেবিল থেকে একটা গণসংখ্যা নিবেশন সারণী তৈরি করব, করে আমরা হচ্ছে মধ্যক নির্ণয় করব। তো আমরা এখানে এই যে খ নম্বর প্রশ্নে এই জায়গার মধ্যে যদি আমরা খেয়াল করি, এই জায়গার মধ্যে একটা গণসংখ্যা নিবেশন সারণী আমরা তৈরি করব। এখন গণসংখ্যা নিবেশন সারণীটা কিভাবে তৈরি করব? গণসংখ্যা নিবেশন সারণী তৈরি করতে হলে আমাদের আগে শ্রেণী সংখ্যাটা নির্ণয় করে নিতে হয়, যেটা আমরা অলরেডি খতে করছি। খ এর মধ্যে আমাদের শ্রেণী সংখ্যা কত পাইছি? 6, আর শ্রেণী ব্যবধান ছিল কত? 5। এই যে শ্রেণী ব্যবধান 5 ছিল, আর শ্রেণী সংখ্যা পাইছি 6। এটা দিয়েই হচ্ছে আমরা একটা গণসংখ্যা নিবেশন সারণী তৈরি করতে পারি। তো এখানে যেহেতু কতে অলরেডি বের করে ফেলছে এগুলো, খতে আর এগুলো আমাদের বের করার প্রয়োজন পড়তেছে না। এখন আমরা একটা টেবিল আঁকবো। এই টেবিলের মধ্যে শ্রেণীব্যাপ্তি, ট্যালি আর গণসংখ্যা, এই তিনটা জিনিস লাগবে হচ্ছে তোমার গণসংখ্যা নিবেশন সারণী তৈরি করতে। কিন্তু আমাদের বলছে গণসংখ্যা নিবেশন সারণী তৈরি করে তারপর মধ্যক নির্ণয় করতে। সো মধ্যক নির্ণয় করতে গেলে আবার ক্রমযোজিত গণসংখ্যা লাগে। সেজন্য আমরা ক্রমযোজিত গণসংখ্যা নামেও একটা সারণী তৈরি করলাম, কলাম তৈরি করলাম। এবার মানগুলো আমরা বসানো শুরু করব। মান কত থেকে শুরু হবে? এই 61 থেকে লেখা শুরু হবে। এখন কথা হতে পারে যে 61 থেকে কেন? তুমি যদি এখানে খেয়াল করো, আমাদের এখানে উপাত্তগুলোর মধ্যে এই যে উপাত্তগুলো আছে, এই উপাত্তগুলোর মধ্যে সবচেয়ে ছোট মান কত? 61। এই জন্য তোমাকে 61 থেকেই শুরু করতে হবে। এখন 61 থেকে কত পর্যন্ত লিখবো? 61 থেকে তুমি দেখবে তোমার শ্রেণী ব্যবধান কত দেওয়া আছে। তুমি দেখবে শ্রেণী ব্যবধান 5 ধরছি আমরা। এই যে দেখো শ্রেণী ব্যবধান 5 ধরে, তাহলে 61 থেকে 5 পর্যন্ত 5টা ব্যাপ্তি থাকতে হবে। এখন তুমি বলতে পারো ভাই 61 থেকে 5 যোগ করলে তো হয় 66। এখানে 66 হওয়ার কথা না। তুমি একটা আঙ্গুলে হিসাব করে দেখো, 61, 62, 63, 64, 65। দেখো আমি কিন্তু 5 ঘরই গুনলাম। 61, 62, 63, 64, 65। 61 থেকে 65-র মধ্যে ব্যবধান হচ্ছে 5। তার মানে তুমি 61 থেকে 65, অর্থাৎ এগুলো আঙ্গুলে হিসাব করলে ভালো। তো 61 থেকে 65 পর্যন্ত লিখে ফেললাম। এবার 65-র পর শুরু করবো আমরা 66 থেকে। 66 থেকে কত পর্যন্ত? আবার 5। 66, 67, 68, 69, 70। 66-র সাথে আমরা নর্মালি ক্যালকুলেটর যদি 5 যোগ করো তাহলে 71 হবে, কিন্তু আঙ্গুলে হিসাব করো দেখবা যে 70 হয়। এই যে 66, 67, 68, 69, 70। 66 থেকে 70 পর্যন্ত। তো এই 66 থেকে 70 পর্যন্ত লিখলাম। এবার 70-এর পর আমরা শুরু করবো 71 থেকে। 71, 72, 73, 74, 75। এই 71 থেকে 75 পর্যন্ত লিখলাম। এভাবে 75-এর পরে 76। এভাবে কয় ঘর লিখবো আমরা? ওই যে আমাদের শ্রেণী আসছে কয়টা? 6টা। তার মানে আমাদের এখানে 6টা শ্রেণী লাগবে। এই 1, 2, 3, 4, 5, 6। 6টা শ্রেণী কিন্তু আমরা এখানে 6টা পর্যন্ত শ্রেণী নির্ণয় করব। তাহলেই আমাদের এটা হয়ে যাবে। আচ্ছা, এবার আসো ট্যালি। ট্যালি কিভাবে আমরা পাবো?
ওই যে আমাদের যে উপাত্ত দেওয়া ছিল 30টা উপাত্ত, সেই উপাত্তগুলোর মধ্যে থেকে আমরা খুঁজে নিব যে 61 থেকে 65 পর্যন্ত কতগুলো সংখ্যা আছে। তো তুমি এখান থেকে খুঁজবা যে 61 থেকে 65 পর্যন্ত কতগুলো সংখ্যা আছে। তুমি খোঁজার পর দেখবা ওইখানে 4টা সংখ্যা আছে, এই জন্য তুমি এখানে 4টা দাগ দিবা। এরপর আবার তুমি 66 থেকে 70 পর্যন্ত কয়টা সংখ্যা আছে গুনবা, দেখবো এখানে 5টা আছে, তাহলে এখানে 5টা দাগ দিবা। তবে 5 নাম্বার দাগটা এরকম বাঁকা করে দিতে হয়, 5 নাম্বার দাগটা এরকম বাঁকা করে দিবা। আবার মনে করো এখন 10টা আছে, তাহলে কি হবে, 5 নাম্বার দাগটা বাঁকা হবে, আবার 6 7 8 9 আবার 10 নাম্বার দাগটা বাঁকা হবে, এরকম 5টা করে লেখা হয় আর কি। তো এইভাবে সবগুলা তুমি লিখে ফেলবা। লিখার পর এবার গণসংখ্যা কিভাবে লিখবো? গণসংখ্যা লেখার নিয়ম হচ্ছে তোমার এখানে এই যে যতগুলা দাগ গণসংখ্যা ততগুলাই আর কি, অর্থাৎ যতগুলো 61 থেকে 65 মধ্যে যতগুলো সংখ্যা ছিল সেটাই গণসংখ্যা। তো 4টা সংখ্যা ছিল মানে 4, 5টা ছিল মানে 5, 8টা 8, এইভাবে সবগুলো লিখে ফেলবা। লিখার পরে এই সবগুলো গণসংখ্যা যোগ করে ফেলো। যোগ করার পর তুমি দেখতে পাওয়া যে যোগফল 30 হয়, যেটাকে n দিয়ে প্রকাশ করা হয়। 30 হবে, এটা তুমি আগে থেকেই জানবা, কারণ কি আমাদের প্রশ্নে বলে দিয়েছে 30 জন শিক্ষার্থীর নাম্বার আছে, তার মানে এখানে 30টা নাম্বার আছে। তো তোমার এখানে অবশ্যই গণসংখ্যা 30 আসতে হবে, এর বেশি কম আসলে বুঝবো যে ভুল হয়েছে। এবার আসো ক্রমযোজিত গণসংখ্যা। ক্রমযোজিত গণসংখ্যা বের করার নিয়মটা কি সেটা আমরা একটু দেখি। ক্রমযোজিত গণসংখ্যা বের করার নিয়ম হচ্ছে প্রথম শ্রেণীতে গণসংখ্যা যেটা হবে ক্রমযোজিত গণসংখ্যাও সেটা হবে। এরপর থেকে কোনাকুনি যোগ, এই 4-এর সাথে 5 যোগ করবা কত হয় 9, এই 9-এর সাথে 8 যোগ করবা কত হয় 17, 17-এর সাথে 6 যোগ করবা কত হয় 23, 23-এর সাথে 6 যোগ করবা 29, 29-এর সাথে 1 যোগ করবা 30। এভাবে তুমি কোনাকুনি যোগ করে করে ক্রমযোজিত গণসংখ্যাগুলো বের করে ফেলবা। আমাদের টেবিল কিন্তু নির্ণয় হয়ে গেল, এখন আমরা মধ্যক নির্ণয়ে চলে যাব। মধ্যক যদি আমরা নির্ণয় করতে হয়, আমরা মধ্যক শ্রেণী কোনটা সেটা আমাদের আগে বের করতে হবে। তো মধ্যক শ্রেণী বের করতে হলে তোমাকে এখানে যে গণসংখ্যা টোটাল 30 আসলো n এর মান, এই n কে অর্ধেক করে ফেলতে হবে। তো এই জন্য আমরা এখানে এই n কে অর্ধেক করে ফেললাম। দেখো n কে কিন্তু এখানে অর্ধেক করে ফেলা হলো, n কে অর্ধেক করার পরে কত হয়েছে 15 হয়েছে। এই 15তম পদটাই হচ্ছে আমাদের মধ্যক। এখন এই 15তম পদটা কোন শ্রেণীতে আছে এটা আমরা খুঁজে বের করতে হবে। কোন শ্রেণীতে 15তম পদটা আছে এটা আমরা একটু খুঁজে বের করি। 15তম পদটা হচ্ছে দেখো এই ক্রমযোজিত গণসংখ্যা থেকে আমরা খুঁজে পাবো। ক্রমযোজিত গণসংখ্যা 4 মানে 1 থেকে 4 পর্যন্ত এই ঘরে, 4-এর পর শুরু হয় 5, 5 থেকে 9 পর্যন্ত এই ঘরে, 9-এর পর শুরু হয় 10, 10 থেকে 17 পর্যন্ত এই ঘরে। তার মানে 10 থেকে 17 এর মধ্যেই কিন্তু 15টা অবস্থিত আছে। তার মানে এই 15তম পদ, এই যে 10 থেকে 17 যেটা এই ক্রমযোজিত গণসংখ্যা, এই 17 ক্রমযোজিত গণসংখ্যা এখানে 15তম পদটা আছে। তার মানে আমাদের মধ্যক শ্রেণী হচ্ছে এই যে এইটা 71 থেকে 75, এটা হচ্ছে আমাদের মধ্যক শ্রেণী। আশা করি বুঝতে পেরেছো কিভাবে মধ্যক শ্রেণী বের করে। তো মধ্যক শ্রেণী আমাদের নির্ণয় করা হয়ে গেল। এখন মধ্যক শ্রেণী যেহেতু নির্ণয় করা হয়ে গেছে, যে দেখো 71 থেকে 75 মধ্যক শ্রেণী, এবার আমরা মধ্যকের সূত্রটা লিখবো। মধ্যকের সূত্র আমরা সবাই জানি, এখানে 2 লাইনে হয়ে গেছে। দেখো l প্লাস n/2 মাইনাস fc ইন্টু h/fm, অর্থাৎ এটা আর কি l প্লাস n/2 মাইনাস fc ইন্টু h ডিভাইডেড বাই fm, এটা হচ্ছে মধ্যক নির্ণয়ের সূত্র। তো এখন এখানে এল কি, এন কি, এফসি কি, এফএম কি, এইচ কি, সেগুলো কি, এগুলো হচ্ছে আমরা এখন একটু দেখার চেষ্টা করি। এটা আমরা টেবিল থেকে নির্ণয় করতে পারবো। তার আগে দেখো n/2 তো আমরা জানি, n/2 এর মান কত, এই যে n/2 এর মান হচ্ছে 15, n এর মান 30, 30 কে 2 দিয়ে ভাগ করলে 15, n/2 এর মান 15, ওইটা আমাদের কাছে ক্লিয়ার। তবে এল কি, এল হচ্ছে তুমি যেটা মাত্র মধ্যক শ্রেণী নির্ণয় করলে 71 থেকে 75, এই মধ্যক শ্রেণীর নিম্ন সীমাটা হচ্ছে এল, এই 71 এর মান হচ্ছে এল, মানে 71টা হচ্ছে এল এর মান। এবার আসো এই 71, এটা হচ্ছে মধ্যক শ্রেণী, এটার গণসংখ্যা কত 8, এটাকে বলা হয় এফএম। তার মানে মধ্যক শ্রেণীর গণসংখ্যা যেটা সেটাকে বলা হয় এফএম। আর মধ্যক শ্রেণীর পূর্ববর্তী শ্রেণী, মধ্যক শ্রেণীর আগে যে শ্রেণীটা আছে সেটার ক্রমযোজিত গণসংখ্যাটাকে বলা হয় এফসি। এই যে আবারও বলছি, মধ্যক শ্রেণীর আগের শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যাটাকে বলা হয় এফসি। ভালো কথা। এবার আমাদের যে কাজ করতে হবে সেটা হচ্ছে শ্রেণী ব্যবধান এইচ এর মান নির্ণয় করতে হবে। এইচ কি, এটা প্রশ্নেই বলে দেওয়া আছে, শ্রেণী ব্যবধান 5, তার মানে এইচ এর মান 5। তাছাড়া তুমি এমনও বের করতে পারো, এই যে কোনো শ্রেণীর নিম্নসীমা থেকে তার আগের শ্রেণীর নিম্নসীমা বিয়োগ করে দাও, 66 থেকে 61 বিয়োগ করে দাও, কত হয় 5, তার মানে শ্রেণী ব্যবধান হচ্ছে 5। তো এইভাবে হচ্ছে শ্রেণী ব্যবধানগুলো এইচ এর মানটা বের করা হয়। বাট আমাদের এখানে প্রশ্নে আমরা লিখে রাখছি আগে 5 ধরে আমরা টেবিলটা করছি, তার মানে এইচ এর মান হচ্ছে 5। তো এইচ এর মান 5, এল এর মান 71, এফএম এর মান 8, এফসি এর মান 9, আর n/2 এর মান তো 15 প্রথমেই দেখাইছে। এবার জাস্ট মানগুলো তুমি এখানে বসাই দাও। এই যে দেখো মান বসাই দিচ্ছি, এল এর মান 71, n/2 এর মান 15, এফসি এর মান 9, এইচ এর মান 5, এফএম এর মান 8। 15 থেকে 9 বিয়োগ করলে 6, তারপরে 6 এর সাথে 5 গুণ করলে 5 6 30, নিচে হচ্ছে 8।
30কে 8 দিয়ে ভাগ করলে 3.75, 71-এর সাথে 3.75 যোগ করলে হবে 74.75। এটাই হচ্ছে আমাদের মধ্য। তো আশা করি বুঝতে পেরেছে খ নাম্বারটা। এবার আমরা গ নাম্বার সৃজনশীল প্রশ্ন নিয়ে আলোচনা করব। সৃজনশীলের গ নাম্বার যে প্রশ্নটা ছিল সেটা নিয়ে আমরা একটু আলোচনা করার চেষ্টা করি। গ নাম্বার প্রশ্নে নর্মালি গ্রাফ থাকে, এখানেও সেই গ্রাফ। দেখো, গণসংখ্যা সারণী থেকে উপাত্তের গণসংখ্যা বহুভুজ অঙ্কন করো। আমাদের গণসংখ্যা বহুভুজ অঙ্কন করতে বলতেছে। তো গণসংখ্যা বহুভুজ আমরা এখানে অঙ্কন করব। দেখো, গণসংখ্যা বহুভুজ যদি অঙ্কন করতে যাই, আমাদের যে টেবিলটা দেওয়া আছে এই টেবিলটাকে একটু মডিফাই করতে হবে। অর্থাৎ মডিফাই বলতে একটা নতুন জিনিস অ্যাড করতে হবে। শ্রেণীব্যাপ্তি আর গণসংখ্যা প্রশ্নে যা দেওয়া আছে তাই লিখবো। আমাদের এক্সট্রা অ্যাড করতে হবে শ্রেণীর মধ্যমান। এই শ্রেণীর মধ্যমানগুলো আমাদের এখানে এক্সট্রা অ্যাড করা লাগবে। কিভাবে আমরা অ্যাড করবো শ্রেণীর মধ্যমানগুলো? এই নিম্নসীমা আর উচ্চসীমা এই দুটাকে যোগ করে 2 দিয়ে ভাগ করে দিবা। 61 আর 65 যোগ করলে হয় আমাদের 126, 126কে 2 দিয়ে ভাগ করলে হয় 63। সেম ভাবে এখানে নিম্নসীমা উচ্চসীমা যোগ করে 2 দিয়ে ভাগ করে দিবা 68, নিম্নসীমা উচ্চসীমা যোগ করে 2 দিয়ে ভাগ করে দিবা 73। এভাবে নিম্নসীমা উচ্চসীমা যোগ করে 2 দিয়ে ভাগ করে করে মধ্যমানগুলো পেয়ে যাব। আর এটা তো হচ্ছে আমাদের গণসংখ্যা। এখন আমাদের যে কাজ হবে সেটা হচ্ছে আমরা এখানে গ্রাফটা অঙ্কন করব, ঠিক আছে? তো গ্রাফটা অঙ্কন করার জন্য আমরা একটা ছক কাগজ নিব। ছক কাগজ নিয়ে আমরা হচ্ছে এই বরাবর একটা দাগ দিব যেটাকে বলবো এক্স অক্ষ, আর এই লম্ব বরাবর একটা দাগ দিব যেটাকে বলবো আমরা ওয়াই অক্ষ। এখন এক্স অক্ষ বরাবর আমরা মান বসাবো মধ্যমানগুলোর, আর ওয়াই অক্ষ বরাবর মান বসাবো গণসংখ্যাগুলোর। এখন মধ্যমান আমাদের কি কি আছে যদি ভালো করে খেয়াল করো, 63 থেকে 88। বাট আমরা 63 থেকে 88 পর্যন্ত লিখবো না, শুধু আমরা আরো 2টা মান এক্সট্রা লিখবো। সেটা কি? দেখো, এই শ্রেণীর আগে যদি কোনো শ্রেণী থাকতো তাহলে সেটার মধ্যমান কত হইতো? তুমি দেখো, প্রত্যেকটা মধ্যমান 5 5 করে কম। 73 থেকে 5 কম 68, 68 থেকে 5 কম 63, 63 থেকে 5 কম 58 হবে এই মধ্যমানটা। আবার পরের মধ্যমানগুলো 5 5 করে বাড়বে। 83 থেকে 5 বেশি 88, 88 থেকে 5 বেশি 93। সো এগুলো হচ্ছে কি মধ্যমান, শ্রেণীর মধ্যমান। তো আশা করি শ্রেণীর মধ্যমান কিভাবে নির্ণয় করে বুঝতে পেরেছো। আর প্রথম শ্রেণীর আগের মধ্যমান, শেষ শ্রেণীর পরের মধ্যমান, এই দুইটা মধ্যমান আমাদের লাগবে। তার মানে এক্স অক্ষে আমরা 58 থেকে শুরু করে 93 পর্যন্ত মান বসাবো। তো দেখো, এক্স অক্ষে আমরা শ্রেণীর মধ্যমান ধরবো, এ বরাবর এক্স অক্ষ, এ বরাবর ওয়াই অক্ষ। এখন এক্স অক্ষে আমরা 5 ঘর গ্যাপ দিয়ে 58 লিখবো। এরপর 5 ঘর পরে 63, 5 ঘর পরে 68। কারণ আমাদের হচ্ছে 58 থেকে কয় ঘর পরে 63, 58 সাথে 5 যোগ করলে 63। তার মানে 58 পরে 5 ঘর পরে 63, 5 ঘর পরে 68, 5 ঘর পর 73, এইভাবে 5 ঘর পর পর 93 পর্যন্ত আমরা লিখে ফেলবো। আবার ওয়াই অক্ষে যদি আমরা দেখি, ওয়াই অক্ষে আমরা বসাই হচ্ছে গণসংখ্যা। আমাদের এখানে সর্বোচ্চ গণসংখ্যা আছে 8, 8-এর বেশি গণসংখ্যা নাই। তার মানে উপরের দিকে আমাদের 8 ঘর লাগবে। এখন দেখো, 8 ঘর মানে এই যে এতটুকু, এতটুকু 8 ঘর হয়ে যায় নিচ থেকে গুনলে। এতটুকুর মধ্যে 8 ঘর দিলে জিনিসটা কত চিকন হয়ে যায় না? এই জন্য আমরা এখানে এক কাজ করব, 2 ঘরকে এক এক করে ধরবো। অর্থাৎ তুমি 2 ঘর উপরে উঠলে সেটা 1, 4 ঘর উপরে উঠলে 2, তারপর হচ্ছে 6 ঘর উপরে উঠলে 3, 5 ঘর উপরে উঠলে তোমার হচ্ছে 10 হবে। মানে 10 ঘর উপরে উঠলে তোমার 5 হবে। অর্থাৎ 2 ঘর উপরে উঠলে 1, 4 ঘর উঠলে 2, 6 ঘর উঠলে 3, তারপর হচ্ছে 8 ঘর উঠলে 4, 10 ঘর উঠলে 5। অর্থাৎ প্রত্যেক 2 ঘরকে এক এক করতেছি আমরা। তো 2 ঘরকে এক এক ধরে 10 ঘর উপরে 5, তারও 10 ঘর উপরে আরো 5 বেড়ে 10 হবে, আরো 10 ঘর উপরে উঠলে আরো 5 বাড়বে 15 হবে। এভাবে বিন্দুগুলো দিলাম। এটা কিন্তু বলে দিতে হবে। দেখো, এক্স অক্ষে কিন্তু আমরা এক ঘরকে এক এক করেই ধরছি। সেই এক্স অক্ষে প্রতি বর্গ ঘরকে এক এক ধরে আমরা শ্রেণীর মধ্যমান বসাইছি। আর ওয়াই অক্ষে 2 ঘরকে আমরা এক একক ধরে গণসংখ্যা বসাইছি। এটা বলে দিতে হবে। তার উপর গণসংখ্যা বহুভুজ আমরা অঙ্কন করছি। এখন কিভাবে অঙ্কন করব? দেখো, প্রথমে মধ্যমান যখন আমরা দেখতে পাচ্ছি 58, ওই বরাবর কোনো গণসংখ্যা নাই, ওই বরাবর বিন্দু হবে না। 63 বরাবর গণসংখ্যা 4, তার মানে 63 বরাবর তোমার 4 ঘর উপরে বিন্দু দিতে হবে। এখন 4 ঘর মানে কিন্তু 8 ঘর। কেন? কারণ উপরের দিকে 2 ঘর হচ্ছে 1, তার মানে তোমার 4 একক উপরে উঠতে হবে, মানে 8 ঘর উপরে উঠতে হবে। 8 ঘর উপরে বিন্দু। সেম ভাবে 68-র উপরে আমাদের 68 বরাবর কত ছিল? 68 বরাবর ছিল 5, মানে 10 ঘর উপরে বিন্দু। কারণ 2 ঘরকে এক এক করে ধরতে হয়। 10 ঘর উঠলে 5 ঘর হয়। তো 10 ঘর উপরে উঠলে 5 একক হয়। তো 10 ঘর উপরে উঠে 5 বিন্দু দিলাম। এইভাবে সবগুলা বিন্দু দিয়ে জাস্ট যোগ করে দিবে। এই যে এই বিন্দু, এটা হবে তোমার, এইটা হবে, এইটা হবে, এইটা হবে, এইটা হবে, এইটা হবে। এবার তুমি এই বিন্দুগুলো যোগ করে দাও। যোগ করার পরে তোমার এই গ্রাফটাকে এক্স অক্ষের সাথে মিলাইতে হবে। মিলানোর জন্য ওই যে আগে 58 বের করে রাখছিলাম আমরা, কারণ এটার সাথে এটা যোগ করে দিব। এই যে লাস্টে 93 বের করে রাখছি, এটার সাথে এটা যোগ করে দিব। তুমি বলে দিবা এই বরাবর গণসংখ্যা ধরছো, এই বরাবর শ্রেণী মধ্যমান ধরছো, এটা লিখে দিবা। আর দেখো, এই ঘরটাকে বলা হয় মূল বিন্দু। এই বিন্দুটাকে, এই মূল বিন্দুর মান হচ্ছে 0। 0 থেকে 58 পর্যন্ত এখানে 58টা ঘর আসলে নাই, 5টা ঘর আছে মাত্র। তা 58টা ঘর আছে এটা বোঝানোর জন্য তুমি এরকম একটা ভাঙা চিহ্ন দিবে। এটা দিয়ে বোঝায় যে না, এর মধ্যে 58টা ঘর আছে। তো এটাই হচ্ছে কথা। গ্রাফ দিবা, তারপরে বর্ণনাটা দিয়ে দিবা, তাহলেই তোমার ম্যাথটা কিন্তু সমাধান হয়ে যাবে।
তো আশা করি বুঝতে পেরেছো যে কিভাবে এই ম্যাথগুলো সমাধান করতে হয়। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। পরবর্তী আরেকটা ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।